রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনকে সহায়তায় ন্যাটোকে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। দ্রুজ বেদুইন লড়াইকে কেন্দ্র করে সিরিয়ার সুদেইদা শহরের পরিস্থিতির আরও অবনতি। অন্তত ৯৯ জন নিহত। সেনাবহর পাঠানোর পরও নিয়ন্ত্রণে আসেনি সংঘাত। হামাসের প্রতিরোধে ৩ ইসরায়েলি সেনা নিহত। প্রচণ্ড তাপদাহে বিপাকে গাজার বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ। গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে প্রাণ গেল ৩ ইসরায়েলি সেনার। উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাতে গিয়ে মৃত্যু হয় তাদের। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের ৩ জনই আইডিএফের ৫২তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। সোমবার উত্তর গাজার জাবালিয়ায় ট্যাঙ্কের বহর নিয়ে হামাস বিরোধী অভিযান চালাচ্ছিল নেতানিয়াহু বাহিনী। দুপুর নাগাদ হঠাৎ করেই ট্যাঙ্কে একটি গোলার বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল হামাসের ছোড়া আরপিজির আঘাতে বিধ্বস্ত হয়েছে ট্যাঙ্কটি। পরে আইডিএফ জানায় যুদ্ধযানটির যান্ত্রিক গোলযোগের কারণেই বিস্ফোরিত হয়েছে এর ভেতরে থাকা গোলা। এ নিয়ে গাজায় অভিযান পরিচালনাকালে ৮৯৩ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গাজা উপত্যকায় চলছে প্রচণ্ড তাপদাহ, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগকে নিয়ে গেছে চরমে। মৌলিক চাহিদার জিনিসপত্র এবং চিকিৎসা সেবার চরম ঘাটতিতে থাকা এই মানুষগুলোর জন্য গরম যেন এক নতুন অভিশাপ। আর সাথে পানির প্রবল সংকট তো রয়েছে। এ যেন গাজাবাসীর ওপর মরার উপর খাড়ার ঘা। এমনিতে বহুদিন ধরে ঘর ছাড়া, তার উপর হামলার ভয়ে প্রতিটি দিন যাপন। আর এখন সে কষ্টের সাথে যোগ হয়েছে অসহ্য গরম। আহমাদ আওয়াদ, ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি। প্রচণ্ড তাপদাহের ফলে ভুগছেন অসহ্য যন্ত্রণায়। পায়ে গুরুতর আঘাত পাওয়ায় সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি। কিন্তু এই পরিবেশে তার পক্ষে সুস্থ হওয়া প্রায় অসম্ভব। তাঁবুর মধ্যে নেই চিকিৎসা ও বিশ্রামের অবস্থা। আমার পায়ে এত গরম লাগে যে মাঝে মাঝে চুলকাতে গিয়ে চামড়া ফেটে যায়। তাঁবুর ভেতরে প্রচন্ড গরম। এখানে আমি আর আমার বাচ্চারা কোনো মতে টিকে আছি। আইডিএফ এর আগ্রাসনে আহত আরেক ব্যক্তি মোহাম্মদ আল মামলুকা। প্রতিদিন ক্লিনিকে ব্যান্ডেজ পরিবর্তনের সময় তার যন্ত্রণা নতুন করে শুরু হয়। অসহ্য গরমের সাথে রয়েছে পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসা সরঞ্জামের অভাব। গরমের কষ্ট সহ্য করা যায় না। শীতকাল হলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম। এখন বড় ডোজ দরকার, কিন্তু হাসপাতালে তা নেই। এই তাঁবুতে চিকিৎসার কোনো সুবিধা নেই, এমনকি একটা ফ্যানও নেই। প্রচন্ড কষ্ট পাচ্ছি। এমন অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবের সাথে সাথে তীব্র গরমে আরও অবনতি হচ্ছে রোগীদের অবস্থার। গরমের কারণে পোড়া ক্ষত সারতে দেরি হচ্ছে। রোগীদের গরম থেকে দূরে থাকতে বললেও তাঁবুর ভেতর সেটা একেবারেই অসম্ভব। গরম আর আর্দ্রতার কারণে ঘাম হয়, ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, ফলে ক্ষত সারতে আরও দেরি হয়। এই তাপদাহের মাঝে পানির সংকটও পৌঁছেছে চরমে। পানির অভাবে পানি শূন্যতা ও নানা ধরনের চর্মরোগে ভুগছে শিশুরা। এমন পরিস্থিতিতে গাজাবাসীদের কেবল একটাই চাওয়া, থামবে আগ্রাসন, ফিরবে স্বাভাবিক জীবন। ৪৮ ঘন্টা পার হতে চললেও স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। সুন্নি বেদুইনদের সাথে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত ৯৯ জন নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবহর পাঠালেও কমেনি সংঘাত। আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছে দ্রুজ যোদ্ধারা। এদিকে দ্রুজ সম্প্রদায়ের পক্ষে সংঘাত কবলিত শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরও ভয়াবহ হচ্ছে দক্ষিণ সিরীয় শহর সুয়েদার পরিস্থিতি। এভাবেই রাতভর চলে গোলাগুলি। বিমান বিধ্বংসী কামান দিয়ে করা হয় গোলাবর্ষণও। রোববার থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় দ্রুজ ও সুন্নি মতাদর্শী বেদুইন সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি, উল্টো বাড়ছে হামলার পরিধি। ক্রমেই সুয়েদা পেরিয়ে আল মাজরা এবং সামিসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে সংঘাত। এদিকে ট্যাঙ্কের বহর ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এখনও শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে রেখেছে সশস্ত্র যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী মূল সড়ক।
পরিস্থিতি মোকাবেলায় সেনাবহর পাঠিয়েছে কর্তৃপক্ষ। সংঘাত কবলিত অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। দাবি করা হয় বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের। সামরিক হুমকি ঠেকাতে এবং সংখ্যালঘু দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতেই করা হয় এই হামলা। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানা যায়। দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় আরও 78 ফিলিস্তিনির প্রাণ গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা। নিহতদের মধ্যে কমপক্ষে 5 জনকে হত্যা করা হয় ত্রাণ নেয়ার সময়। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ প্রত্যাশীদের সংখ্যা দাঁড়ালো 838 জনে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় আইডিএফ। মৃত্যু হয় অন্তত 9 জনের, আহত হন অনেকে। মধ্য গাজার বুরেজি ক্যাম্পেও তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত 4 জন নিহত হয় সেখানে। এদিকে উত্তর গাজার সুজাইয়া ও তুফা এলাকার আবাসিক স্থাপনা লক্ষ্য করে ভারী বোমাবর্ষণ করে তেল আবিব, যাতে প্রাণ যায় 24 জনের। চলমান আগ্রাসনে উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে 58,000-এ। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নিজেই এমনটা জানান তিনি। জেলেনস্কির এই প্রস্তাব অনুমোদন পেলে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহ্যালের স্থলাভিষিক্ত হবেন 39 বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো। রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতিতে এমন সিদ্ধান্তে বড় ধরনের রদবদলের আভাস দিল কিয়েভ। 2022 সাল থেকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। পার্লামেন্টের অনুমোদন পেলেই ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন তিনি। যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। বলেন 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে রুশ প্রেসিডেন্টকে। এর পাশাপাশি ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহের বিষয়েও সমঝোতা হয় ন্যাটো ও ওয়াশিংটনের মাঝে। চলতি সপ্তাহের শুরু থেকে ইউক্রেনের ড্রোন সেন্টার এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অভিযান জোরদার করে রাশিয়া। সোমবারও কিয়েভ সহ বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী, যার লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটি। ইউক্রেনে যখন চলছে রুশ তাণ্ডব, তখন আলোচনার টেবিলে পশ্চিমা নেতারা। সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিবের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের সময় দেওয়া হলো। এর মধ্যে সমঝোতা না হলে 100% পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া এবং দেশটির বাণিজ্যিক সহযোগীদের। আমরা রাশিয়ার উপর খুবই হতাশ। 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে, প্রায় 100% হারে সেকেন্ডারি শুল্ক। এই যুদ্ধে প্রায় $350 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই। এর পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর বিষয়েও জানান ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হবে। ন্যাটোর মাধ্যমে এই সমরাস্ত্র সরবরাহ করা হবে, যাতে ইউক্রেনের সমরাস্ত্র সহায়তা নিশ্চিত করা যায়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সমরাস্ত্র সহায়তা অব্যাহত রাখবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব ধরনের গোলাবারুদ সরবরাহ করা হবে ইউক্রেনে। এর আগে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।